পড়তে দেখে আমাকে পচাচ্ছিস, তার উপর আবার এগুলো ভিডিও করছিস। এটা তোর বোন জানলে তোর কি হাল করবে। আর তোর পরিণতির কথা ভাবলে হাসি পাচ্ছে। মেয়ে তো দেখছে না যে আমি তোকে পচাচ্ছি আর ভিডিও করছি। ওই যখন আসবে তখন আমরা চলে যাব, মেয়ে কিছু বুঝতেই পারবে না। মিহি এতক্ষণে আমাদের কাছে চলে এসেছে এবং নাইমের শেষে যে কথাগুলো বলল সেগুলোও শুনেছে। নাইমের কথা শুনে হারামিরা সবগুলো আবারও হেসে উঠল। ওরা হাসছে, এমন সময় মিহি এসে নাইমের কাঁধে হাত রাখলো। নাইম মিহির হাত ঝাড়া দিয়ে সারিয়ে দিল। মিহি আবারও নাইমের কাঁধে হাত দিল। ওই কে বে? বলেই নাইম পিছে ফিরল। নাইমের কথা শুনে হারামিরা নাইমের পিছে তাকালো। যেই ওরা মিহিকে দেখলো ওদের কাঁপুনি শুরু হয়ে গেল, কেননা মিহি হকি স্টিক নিয়ে দাঁড়িয়ে আছে। তাছাড়া কলেজে মিহির মারামারি করা নিয়ে বেশ সুনাম আছে, তাই কেউ তার সাথে ঝামেলা করতে চায় না। সবাই পিছনে ফিরে দৌড় দিতে নিল। ওই সবগুলো যেমন আছিস তেমনি স্ট্যাচুর মতো দাঁড়িয়ে থাক। মনে রাখিস, শরীরের যে অঙ্গ নড়বে ওই অঙ্গ ভেঙে যাবে। নাইম তো মিহিকে দেখেই হা করে পড়েছে, মুখ থেকে লালা পড়ছে। সেদিকে তার কোনো খেয়াল নেই। ওর ফেসের এখন এমন এক্সপ্রেশন যেন ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। কিরে, অটিস্টিকের মতো লালা ফেলছিস কেন? এখনই কাঁপতে শুরু করে দিয়েছিস? একটু পর তোর কি হাল করবো তুই ভাবতেও পারবি না। মিহি নাইমকে উদ্দেশ্য করে বলল। নাইমের ফেসে কাদো কাদো এক্সপ্রেশন চলে আসছে। এখন তোর এক্সপ্রেশন যেমন আছে আমি না বলা পর্যন্ত যেন চেঞ্জ না হয়। আর আমার কথার উল্টোটা হলে আমি কি করি মনে হয় খুব ভালো করেই জানা আছে তোর। এখনই যেন লালা ঝরতে থাকে। নাইম শুধু ঘাড় নাড়িয়ে মিহির কথার উত্তর দিল। মিহি এবার আমার দিকে এগোতে লাগলো, তাই দেখে আমার মুখের হাসি হাওয়া হয়ে গেল। এমনিতেই গরমের ভিতর রোদ্দুরে দাঁড়িয়ে ঘেমে গেছি, এখন মিহিকে এগিয়ে আসতে দেখে পেয়ে গেছে করছি। এখন মনে হচ্ছে কেন যে এত বেশি রাগাতে গেলাম। মিহি আমার সামনে এসে দাঁড়াতেই আমি হাত তুলে সিগন্যাল দিলাম আমার চাপ পেয়েছে। মিহি আমার কাণ্ড দেখে হেসে ফেললো। পরক্ষণেই আবার সেই গন্ডি মোড়ে ফিরে আসলো। মিহি চোখ ছোট ছোট করে আমার দিকে তাকালো। ওর তাকানো ভঙ্গিটাই বলছে, যদি পালিয়ে যাস? প্লিজ, আমি পালাবো না, কথা দিচ্ছি। যদি পালিয়ে যাই আমার বাসা তো চিনো, বাসায় গিয়ে মেরে এসো প্লিজ, না হলে এখানেই ব্লাস্ট হয়ে যেতে পারে। ওকে চল, আমিও যাব তোর সাথে। কি বলো এসব? তুই মেয়ে হয়ে? চুপ, বেশি কথা বলবি না, না হলে এখানে দাঁড় করিয়ে রাখবো। না তারপরও চল, আর তোরা যেমন আছিস তেমনই থাকবি। আমি এসে যদি শুনেছি যে তোরা নড়াচড়া করেছিস তাহলে শাস্তি ডাবল করে দিব। আমি বাথরুমের দিকে এগোচ্ছি। মিহি আমার পিছনে আসছে। বাথরুমের থেকে একটু দূরে থাকতে আমি দৌড় দিলাম। দৌড়ে এসে বাথরুমে ঢুকে দরজা বন্ধ করে দিলাম। মিহি যেমন মেয়ে, ওকে বিশ্বাস নেই আমার সাথে ভিতরেও চলে আসতে পারে। মিহি এসে দরজা ধাক্কাতে লাগলো। আমি দরজার এপাশ থেকে বললাম, প্লিজ মাত্র 2 মিনিট ওয়েট করো। এমন করলে আমার তোমার কারোরই মান সম্মান থাকবে না, সবাই উল্টাপাল্টা ভাববে। আমার কথা শুনে মিহি আরো দরজা ধাক্কালো না। আমি 2 মিনিটে কাজ ছেড়ে বেরিয়ে আসলাম। বাথরুমের দরজা খুলে মাথা নিচু করে মিহির সামনে এসে দাঁড়ালাম। মিহি কিছু বলছে না, আমিও দাঁড়িয়ে আছি। চলো ওদের কাছে যাওয়া যাক। মিহি কিছু না বলে হাঁটতে শুরু করলো। আমিও ওর পিছে পিছে যেতে লাগলাম। আবার ক্যাম্পাসে সেই জায়গায় ফিরে আসলো। ক্যাম্পাসে এসে আমার দিকে ফিরলো। আমি জায়গায় ব্রেক করলাম। মিহি আমার কাছে এগিয়ে ফুলগুলো হাতে ধরে আমার সামনে এনে হাঁটু গেড়ে বসতে গেল। আমি সঙ্গে সঙ্গে ওকে ধরে ফেললাম। তারপর ওকে বুকে জড়িয়ে নিলাম। এরপর জড়িয়ে ধরে বলতে লাগলাম, তুমি জানো তোমার ফেসের আগে এক্সপ্রেশনটাই আমার সব থেকে ভালো লাগে। প্রথমবার তোমায় যখন দেখেছিলাম তোমার মুখে রাগী ভাবটা ছিল, আর প্রথম দেখাই তোমার এই রাগী ফেসটার প্রেমে পড়ে যাই। সকালে যখন আমাকে প্রপোজ করতে বললাম তখন তুমি রেগে যাও, তখনই আমি তোমার এই রাগী ফেসটাই হারিয়ে যাই, তাই তোমাকে আরো বেশি রাগাতে থাকি। ভালোবাসার মানুষটার যে জিনিসটা তোমার সব থেকে বেশি ভালো লাগে তুমি বারবার সেইটাই চাইবে। আমিও তেমনই তোমার রাগী ফেসটা আরো কিছুক্ষণ দেখতে চেয়েছিলাম। এখন তুমি বলো আমি কি কোনো ভুল করেছি তোমাকে একটু রাগিয়ে? এই পাগলি, আমি জানি তো তুমি রাগের মাথায় ব্রেকআপ করছো, তাই বলে আমিও কি রাগ করে ব্রেকআপ করে দিব? তুমি জানো যখন তুমি ব্রেকআপ করছো আমি কতটা কষ্ট পেয়েছি, রাতে ঠিক করে ঘুমাতে পারিনি। তার জন্য সকালে তোমাকে একটু রাগালাম যাতে করে তুমি নিজে থেকে আমাকে প্রপোজ করো। সবকিছুই তো বললাম। এখন তোমার যদি আমাকে মারতে মন চায় তাহলে মারতে পারো। তুমি খুব খারাপ, খুব, খালি আমাকে কষ্ট দাও বলছে আর আমার বুকে কিল খুশি মারছে। আমি মিহিকে শক্ত করে জড়িয়ে ধরলাম। মিহি আমার বুকে মাথা দিয়ে কাঁদছে। একটু পর শান্ত হলো। এতক্ষণ মিহিকে সামলাতে গিয়ে চারপাশে সবকিছু ভুলে গিয়েছিলাম।
মিহি একটু শান্ত হতেই আমি খেয়াল করলাম আমরা ক্যাম্পাসে দাঁড়িয়ে আছি। সামনে আমার হারামি বন্ধুরা মিহির কথা মতো যেমন অবস্থায় থাকতে বলেছিল তেমন ভাবেই স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছে। আমি মিহির হাত থেকে ফুলগুলো নিয়ে ওর সামনে হাঁটু গেড়ে বসে ক্যাম্পাসের সকলের সামনে প্রপোজ করলাম। মিহিও আমার হাত থেকে ফুলগুলো নিয়ে আমাকে জড়িয়ে ধরলো। পাশ থেকে হাততালির আওয়াজ ভেসে আসলো। আমিও মিহি পাশে তাকিয়ে দেখলাম ক্যাম্পাসে উপস্থিত সবাই হাততালি দিচ্ছে। এটা দেখেই মিহি আমার বুকে মুখ লুকালো। বাহ বাহ, আমার গুন্ডিটা দেখি লজ্জাও পায়। এই ভালো হচ্ছে না কিন্তু। ওকে ওকে, আমার শালাদের দিকে একটু দেখ, ওরা এভাবে আর কতক্ষণ থাকবে, চল ওদের কাছে যাই। আমিও মিহি ওদের কাছে গেলাম। ওদের কাছে গিয়ে এই দাঁড়াও, শালারা তখন আমাকে ভিডিও করছিল, আমি এদের কিছু ছবি তুলে রাখি, পরে কাজে লাগবে বলে আমি এক একজনের সামনে গিয়ে ওদের ছবি তুলতে লাগলাম। সবগুলো ঘেমে একেবারে শার্ট টি শার্ট ভিজিয়ে ফেলছে। প্রায় আধা ঘন্টা হতে গেল কড়া রোদ্দুরের ভিতর দাঁড়িয়ে আছে। সব শেষে নাইমের সামনে আসলাম। বাকিগুলো শার্ট টি শার্ট ঘামে ভিজলেও নাইমের টি শার্ট সামনের দিকটা ওর মুখের লালায় ভিজছে, তা বেশ ভালোই বোঝা যাচ্ছে। পটাপট ওর কয়েকটা ছবি তুলে নিলাম। এরপর মিহির কাছে গেলাম। সোনা, ওদের এবারের মতো মাফ করে দাও। এমনিতেই রোদ্দুরে দাঁড়িয়ে থেকে ওরা যে কষ্ট পেয়েছে তা কম নয়। তাছাড়া ওরা আমার বন্ধু, ওরা আমাকে নিয়ে একটু মজা করতেই পারে। না, পারে না। ওরা তোমাকে নিয়ে কোনো প্রকার মজা করতে পারবে না, কেউই না। আমি তোমাকে এখানে রোদ্দুরে দাঁড় করিয়ে রেখে গেছি। ওরা তোমাকে সাহায্য করার পরিবর্তে তোমাকে নিয়ে ইয়ার্কি মারছে, এটা আমি মেনে নিব না। নাইমের সামনে গিয়ে তার টি শার্ট ধরে সোজা করে দাঁড় করালো। তুই আমার জানকে নিয়ে হাসাহাসি করেছিস, তোকে আমি এমন শাস্তি দিব যে। আমি দেখলাম লাইন খারাপ, দ্রুত মিহির কাছে গিয়ে নাইমের থেকে ওকে দূরে সরিয়ে আনলাম। এই কি করছো? নাইম না তোমার বড় ভাই? ওরও একটা মান সম্মান আছে কলেজে, তুমি এভাবে সকলের সামনে ওকে অপমান করতে পারো না। ওকে বলে মিহি হকি স্টিকটা হাতে নিয়ে হাঁটতে শুরু করলো আর বলল, এই সবগুলো আমার পেছনে পেছনে আয়। মিহি গিয়ে একটা গাছের তলায় বসলো। আমি ওর পাশে দাঁড়িয়ে আছি, বাকি সবাই সামনে দাঁড়িয়ে আছে। সবাই কান ধরে উদ্বস শুরু করে দে, 500 বার উদ্বস দিয়ে তবেই তোরা যেতে পারছিস। মিহি বোন আমার, আজকের মতো মাফ করে দে। জীবনে আর মেয়েকে নিয়ে হাসাহাসি করবো না, দরকার হলে ওর সাথে কথাই বলবো না। হারামি চুপ কর, মিহি এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। যাচ্ছে তো, কি করবি তুই? চুপ করে থাক, না হলে তোকে ওদের মতো। না না, আমি চুপ করেই থাকছি। কি হলো, শুরু করিস না কেন? তোরা আমার কথা শুনতে পাসনি? সবাই শুরু করলো কান ধরে উঠবস। 100-এর মতো দিয়ে সবগুলোর অবস্থা খারাপ। ওরা আমার দিকে করুণ চোখে তাকালো। আমি বুঝতে পারলাম ওদের আর হচ্ছে না। আমি মিহির কাছে গিয়ে বলছিলাম কি, ওদের এবারের মতো মাফ করে দাও, দেখতেই পাচ্ছ ওদের অবস্থা খারাপ। তোর খুব ঠেকছে ওদের জন্য না? ওই সবাই উঠে আয়, নাইম বাদে ল। আর তুই আমাকে ওই রোদ্দুরে গিয়ে শুরু কর উদ্বস দেওয়া। পুরো গুনে গুনে 600 বার দিবি, একবার কম দিলে 100 বার যোগ হবে। আমি মিহির কথা শুনে তো অজ্ঞান হয়ে যায় এমন অবস্থা। বলে কি এই মেয়ে? সোনা রাগ করো না, দেখো যা বললাম তাই কর গিয়ে, না হলে মেরে হাত পা ভেঙে দিব। মিহি হকি স্টিকটা নিয়ে উঠে দাঁড়িয়ে বলল। আমি ভয়ে ভয়ে রোদ্দুরে গিয়ে দাঁড়ালাম। চারপাশে তাকিয়ে দেখছি সবাই মজা নিচ্ছে। ওই নবাবের পোলা, দাঁড়িয়ে আছিস কেন? শুরু কর। মিহি, সোনা এবারের মতো মাফ করে দাও। না তো, মাফ নেই, যা করতে বলেছি কর। আমি উঠবস শুরু করলাম। লজ্জায় কান দিয়ে ধোয়া বেরোচ্ছে। আমি আগে থেকে এক্সারসাইজ করতাম, তাই বেশি একটা কষ্ট হচ্ছে না। এক এক করে 300 বার দিলাম। পা যেন ব্যথায় ছিঁড়ে পড়ছে, অসহ্য যন্ত্রণা করছে হাঁটুতে। তারপরও অতি কষ্টে নিচের দিকে তাকিয়ে উঠবস করেই যাচ্ছি। চারপাশ থেকে আসা হাসির আওয়াজ কানে ভাসছে, চোখে জল জমা হচ্ছে। যে কোনো মুহূর্তে চোখের বাঁধ ভেঙে যেতে পারে। জীবনে কখনো এরকম লজ্জার সম্মুখীন হতে হয়নি। একটু পরে চোখের বাঁধ ভেঙে গেল। এখন খুব কষ্ট হচ্ছে উঠবস করতে, হাত পা কাঁপছে। পর মুহূর্তে কেউ এসে আমাকে চাপতে ধরলো। আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না, তার ধাক্কায় পড়ে গেলাম এবং সে আমার উপরে। আমি ওই ব্যক্তির মুখের দিকে তাকিয়ে দেখি মিহি। এক ঝটকায় তাকে আমার উপর থেকে নামিয়ে দিলাম। তারপর অনেক কষ্টে উঠে দাঁড়ালাম। দাঁড়াতে গিয়ে পড়ে যাচ্ছিলাম। কোনো মতে নিজেকে সামলে সোজা হয়ে দাঁড়ালাম। সামনে এগোনোর জন্য পা বাড়াতেই উপুড় হয়ে পড়ে গেলাম পায়ে। কোনো বল পাচ্ছি না। মিহি দৌড়ে আসলো আমার কাছে, আমাকে ধরে উঠানোর চেষ্টা করতে লাগলো। আমি আবার তাকে আমার থেকে দূরে সরিয়ে দিলাম। সোনা প্লিজ মাফ করে দাও, আর কখনো এমন করবো না, আর কখনো তোমার উপর রাগ করবো না। প্লিজ, আই এম সরি, সরি, সরি ফর এভরিথিং। প্লিজ জান। এসব বলছে আর মাপ চাইছে, আর বারবার আমার কাছে
আসতে চাইছে, আমি ওকে আমার থেকে দূরে সরিয়ে দিচ্ছি। ওর উপর খুব রাগ হচ্ছে। আবার উঠে দাঁড়ালাম, আবার হাঁটতে লাগলাম। মিহি পিছন থেকে বারবার ডাকছে, ও সরি বলছে। কয়েক পা এগোনোর পর পা যেন আর চলছে না, হাঁটু গেড়ে বসে পড়লাম। মিহি এবার দৌড়ে এসে আমাকে পিছন থেকে জড়িয়ে ধরলো। আমি আবার দাঁড়িয়ে গেলাম, মিহিকে ছাড়িয়ে অনেক কষ্টে গেটে পৌঁছলাম। মেঘ প্লিজ আমাকে মাফ করে দাও। মেঘ। মিহি পিছন থেকে চিৎকার করে আমাকে ডাকছে এবং সরি বলছে। আমি সব শুনেও কিছু বলছি না। আজ মিহির উপর খুব রাগ হচ্ছে। একটা রিক্সা নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। রিক্সায় বসে একটু আগের ঘটে যাওয়া ঘটনা মনে করছি। কিছুতেই মেনে নিতে পারছি না, মিহি আমার সাথে এমন করছে। ক্যাম্পাসের সকলের সামনে এইভাবে অপমান করছে। রিক্সায় বসে কেন যেন আমার খুব ঠান্ডা লাগছে। তার উপর প্রচন্ড মাথা ব্যথা করছে। 600 বার কান ধরা কি সহজ কথা? কিছুক্ষণ পর রিক্সা বাসার সামনে এসে থামলো। ভাড়া মিটিয়ে বাসার দিকে আসলাম। কলিং বেল বাজাচ্ছি, কেউ দরজা খুলছে না। দরজা ধাক্কা দিলাম, নিচ থেকে একটা শব্দ আসলো। নিচে তাকিয়ে দেখি দরজায় তালা মারা। দরজায় হেলান দিয়ে বসে পড়লাম। প্রচন্ড শীত করছে, সাথে শরীর কাঁপছে। বেশ বুঝতে পারছি জ্বর আসছে, সাথে মাথা ব্যথা তো আছেই। একটু বাদে জ্ঞান হারিয়ে একপাশে পড়ে গেলাম। এরপর কিছু মনে নেই। ওইদিকে আমি চলে আসার পর মিহি ক্যাম্পাসে দাঁড়িয়ে কাঁদছে। নাইম আমার অবস্থা দেখে রেগে গেছে। মিহির কাছে গিয়ে ঠাস ঠাস করে 2 গালে 2টা চড় মেরে দিল। আজকে তোর জন্য ছেলেটার এই অবস্থা। নেহাত তোকে খুব ভালোবাসে, তাই বলে তোকে কিছু বলেনি। ওর জায়গায় অন্য কোনো ছেলে হলে তোকে মেরে আমার কাছে মাপ চেয়ে কি হবে? যাকে বিনা দোষে এত বড় শাস্তি দিলি তার কাছে মাপ চাস। মাপ করলে তো ভালো, না হলে নিজের দোষেই মেঘের ভালোবাসা হারাবি। ওই তোরা আয় দেখি মেঘ কই গেল, ওর অবস্থা বেশি একটা ভালো না। নাইম সবাইকে নিয়ে আমার উদ্দেশ্যে আসতে শুরু করলো। ভাই আমাকে নিয়ে চল তোদের সাথে, আমিও যাব। তোর যে কাজ নেই, এমনিতেই বিনা কারণে ওকে সকলের সামনে এভাবে অপমান করলি। তুই ওর সামনে গেলেই ও উত্তেজিত হয়ে পড়বে, পরে বড় কোনো সমস্যা হবে। তুই বাসায় যা। কথাগুলো বলেই ওরা সবাই চলে আসলো আমাকে খুঁজতে। জ্ঞান ফিরতে আমি নিজেকে হসপিটালে আবিষ্কার করলাম। কি হয়েছিল সব মনে করার চেষ্টা করলাম। সবকিছু মনে পড়তে মনটা খারাপ হয়ে গেল। কিন্তু মিহির উপর আর রাগ করলাম না। আমি বুঝতে পারছি মিহি ওর রাগ কন্ট্রোল করতে পারিনি, তাই এমন করছে। একটু বাদেই এক এক করে আমার ফ্যামিলির সবাই দেখা করতে আসলো। তারা চলে যাওয়ার পর বন্ধুরা আসলো, কিন্তু যাকে খুঁজছি তার কোনো নাম গন্ধ নেই। বন্ধুরা সবাই আমাকে মনমরা হয়ে থাকতে দেখে আসানোর চেষ্টা করছে। আমি নাইমকে থাকতে বলে সবাইকে বাইরে যেতে বললাম। ওরা আমার কথা মতো বাইরে চলে গেল। ভাই, মিহি আসেনি আমাকে দেখতে। নাইম আমার কথা শুনে অবাক হয়ে আমার মুখের দিকে তাকিয়ে রইল। কিরে, কথা বলিস না কেন? আসছিল, কিন্তু একটু আগে চলে গেছে। ও, আরে মন খারাপ করিস না, তুই 2 দিন ধরে অজ্ঞান ছিলি, আর মিহি আজ 2 দিন ধরে তোর পাশে বসেছিল। একটা মিনিট তোর পাশ থেকে উঠে নাই, সারাক্ষণ কাঁদছিল। তাই আজ বাবা এসে জোর করে নিয়ে গেছে। আমরাও জোর করে পাঠিয়ে দিছি। আমরা তো আর জানতাম না যে তোর জ্ঞান আজই ফিরবে। ঠিক করছিস। আচ্ছা, আমার কি হয়েছিল বলতো, ঠিক মনে পড়ছে না। কি বলিস? এত কিছু হয়ে গেল মনে নেই? হালা, মনে পড়লে তোর কাছে জিজ্ঞেস করতাম। আরে রাগিস কেন, বলছি। নাইম যা বললো তার সারমর্ম হলো, বাসায় আসার পথে আমি জ্বরে আক্রান্ত হয়ে পড়ি। সাথে মাথায় প্রচন্ড চাপ পড়ার কারণে আমার ব্লাড প্রেশার একদম লো হয়ে যায়, যার কারণে আমি অজ্ঞান হয়ে যাই। আমার ব্লাড প্রেশার ঠিক হতে সময় লাগছে, তাই জ্ঞান ফিরতেও সময় লাগছে। ওকে, বুঝলাম। মিহিকে আমার জ্ঞান ফিরে আসার কথা জানিয়েছিস? আমি তো জানাই নাই, তোর ফ্যামিলি থেকে জানাতে পারে। বাইরে গিয়ে শুনতো কেউ জানিয়েছে কিনা। যদি না জানিয়ে থাকে তাহলে জানাতে নিষেধ করিস। তুই কি করতে চাইছিস কিছুই বুঝতে পারছি না। তোর বুঝতে হবে না, যা বলছি তাই কর। একটু পর নাইম ফিরে আসলো, সাথে সবগুলো হারামিও। না রে, জানাইনি। আমি যখন তাদের সাথে কথা বলতে গেলাম তখনই তোর বাবা আমার বাবাকে ফোন দিছিল, কিন্তু আমি কেটে দিতে বলি। আচ্ছা, আমার ফোনটা দে তো। আমার ফোন দিতে আমি মিহির বাবাকে কল দিলাম। রিসিভ করার পর তাকে আমার জ্ঞান ফিরে আসার বিষয়টা মিহিকে জানাতে নিষেধ করলাম। কথা শেষ হতে হারামিগুলো আমাকে ঘিরে ধরলো। এইবার বলতো মিহিকে না জানানোর কারণটা কি? বলা যায় না। মিহিকে না জানানোর অপরাধে আবার আমাদের না কোন শাস্তি দেয়। ওকে বলছি, আমাদের ট্রেনিং শুরু হবে পরশুদিন থেকে। অন্তত একদিন আগে আমাদের সেখানে যাওয়া উচিত, তাহলে বাকি থাকলো শুধু আজকের দিনটা। আমি চিন্তা করছি আজকে চলে যাব। মিহি যদি কোনোভাবে জানতে পারে তাহলে আমি শিওর ও আমাকে যেতে দিবে না। তাছাড়া ওকে একটু শান্তি দেওয়ার দরকার আছে। বিনা কারণে রেগে গিয়ে যাকে তাকে রাগ দেখানোর স্বভাবটা খুবই বাজে। তুমি তো নিজেরটা ঠিক করে নিলা, আমরা কি কলা চুরিব? ফ্যামিলিকে কিভাবে কনভিন্স করব? ঠিক কথা বলছিস।
মোটু, তোকে পার করতে পারলেই তোর বাপ মা ছাড়া পাবে, বিশেষ করে তোর মা। তার আর এত বেশি বেশি করে রান্না করা লাগবে না। এটিও ঠিক কথা। আচ্ছা, আমরা এক কাজ করি, সকলের ফ্যামিলি মেম্বারদের এক জায়গায় হতে বলি, তারপর কমিশনার স্যারকে তাদেরকে আমাদের বিষয়টা খুলে বলতে বলি। তাহলে তারা সহজে মানবে, প্লাস আমাদের যেতে দিতেও রাজি হবে। গুড আইডিয়া, কিন্তু সময় তো বেশি নাই। যদি কাল যেতে হয় তাহলে আজকেই কাজটা করতে হবে।